আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে, লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় সে এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না। আমি মাত্রা অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকতে 500 রিঙ্গিত মেরে খাইছে একজনের, এটা আরও একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনায় আজকে গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমারে সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করব, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশে বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হইতো না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপির নিয়ে বলেন, বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখনো হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু হু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমনে চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনের ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন 2টা দল ছিল, কি বিএনপি, আওয়ামী লীগ। ভারতে 2টা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি, একটা হলো লিবারেল আর একটা হইলো গিয়া কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়া দেখবেন যে 2টা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওইটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরা মনে হয় এরাই করে। চীনে নির্বাচন হয়, চীনে বিরোধী দলের অনেক দল ওইখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল আর কি। হাসিনা যেরকম ডামি নির্বাচন করেছিল, এরকম টাইপের নিজেরা বানায়া বুঝায় যেটা নির্বাচন হইলো। কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, 2 দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে 3টা দল একসাথে যায়, মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারে ব্যান করার, বিচার করেন, বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম এই সাভারের ঘটনায়, সে দাপায়ে কাঁদতেছে। আমার খুব মানে হৃদয়স্পর্শী মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআরের মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, ওইরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে জজ সাহেবকে বলবো, আল্লাহর হস্তে জাউরামি করেন না, আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিক মতো পালন করেন। নাইলে আপনাদের মতো এরকম কত বিচারকরে দেখলাম এই গাজীপুরে ওই আগারগাঁয়ের বৃদ্ধাশ্রমে এরকম করে কুত্তে থাকে, বুঝছেন। তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে, ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে। মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই,
আপনারা আন্দোলন করেন নাই। বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই। আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসো, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2 বার থাকবে, আরও পরের বারও আসবে? সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, পরের বার জামাত আসলে তারপরে আবার আপনারা আসেন। তো 15 বছর। তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তো তারেক রহমানের মেয়ে আছে না, সেও তো রাজনীতির মাঠে আছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছরের বেশি হইতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হইতে পারে, তার আরেক ভাইয়ের বউ আছে, সে হইতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি করবে না। তারপরে ওই হানে সনদের এগুলি আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিয়েন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সব কিছুতে তাদের না, সবচাইতে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে। তারা তাদের ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলি আমরা দেখব। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে। আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটারে বলেছেন, আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল। এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকরে দিয়ে, এই লোক এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে। তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে করেছে। তো সেই লোক ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শফিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ। এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মারে নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার। তো কিছু বলি নাই কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলি আর কোনো ব্যাপারই না। তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও, এখন আর গায়ে অত বেশি লাগে না। কিন্তু যেই ওপেনে নেকেড আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। আপনার বাবা 1981 সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক 17 দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল। সব কিছুর সাথে উদারতা দেখাইতে নেই। বাঘেরে আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন, বা আপনি নিজে বেড নিয়ে যায় বাঘের ইতে ঘুমাইলেন, আপনার খাবে। আপনি সাপ আয়না ঘরের মধ্যে আপনার লেপের ভিতর ঢুকায় তার উদারতা দেখাইলেন, কামড় দিবে আপনারে। তো আপনি হাসিনাকে নিয়ে আসলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র করব, ওরা তারপরে নিয়ে আসলেন। হাসিনা কি জিনিস 17 দিনের মাথায় দেখাই দিছে। এই সজীব ওয়াজেদ জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আইল্যান্ডের মধ্যে মেরে দেয়। তারে পুলিশ চেয়েছে, তখন এই গুলশানের আপনার একজন ডিসি ছিল, তো সে আপনার চেয়েছিল যে এর করতে, আটক করেছিল, পুলিশ আটক করেছিল রাতের বেলা। তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করে বলেছে, তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে করেছে ওনার লোক দিয়ে, যে আমরা এই পারিবারিক এই নোংরাগুলো নিয়ে টানতে চাই না। আপনার ছেলে যদি আটক হইতো এইভাবে, তাহলে হাসিনা ঠিকই ওই দিন সব মিডিয়ারে ডেকে ওটারে নিয়ে নিউজ করাইতো, ছবি টবি ভিডিও টিডিও করায়।
আপনি করেন নাই। অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, বারবার বলেছে, এই যে রেজ্জাকুল হায়দার তখনকার ডিজিএফ এর মহাপরিচালক, তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে, কারণ সেই কনস্পাইরেসির সাথে জড়িত। পুরো নাটক এই রেজ্জাকুল হায়দার, তারপরে তখনকার এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর রহিম, ওনারা বুঝে গিয়েছিলেন, ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে, করে তারপরে বিষয়গুলি করতে। খালেদা জিয়া বলছে না, দরকার নাই, এটা নিয়ে খামাখা আমরা ঝামেলায় যেতে চাই না, ও যা করছে। এত উদারতা দেখানো ভালো না। এবার আপনার অবস্থাটা যেটা হবে, সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না, আপনার মাকে তো যে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, স্লো পয়জনিং করেছে, যা যা করেছে এটা তো দেখলেনি। আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না, জানা আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে, কিভাবে করবে হবে না আপনারা বলি। ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত, জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, বামেদের একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। আমাদের গেল 54 বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ, রিটেন বাই ইন্ডিয়া। এটার প্ল্যানিং, এটার এডিটিং যা যা আছে সব কিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে। বিএনপি একবার ক্ষমতায় এসেছিল 91-এ, তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত। বিএনপি যায় না সেই রাস্তায়। বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই, ঠিকমতো বলেও নাই। এবার এসে বলা শুরু করেছিল, এই গত 5-7 বছর 10 বছর ধরে বলা শুরু করেছিল। ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল, আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না। তো হাসিনা এসে কী করলো, সেই ইতিহাসটা বানাইলো, জিয়াউর রহমান হইল গিয়া রাজাকার। মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না, ঘোষণা করেছে করেনি সেটা না, জিয়াউর রহমানরে বানাইলো রাজাকার। কিন্তু বিএনপি যে 91 থেকে 96 সরকার করলো, সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো। তারপরে এমনকি 2001 থেকে 6 এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে করে নাই। এখন যে নির্বাচন হচ্ছে, বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই, কোনো নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এই রাজাকারের সংখ্যা কত, কারা রাজাকার, আসলেই রাজাকার কি হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, এই জিনিসগুলো জানতে বলে না। এখন জামাত তো বলবে না, জামাতটা আবার আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কেন, জামাত তো বলবেন, জামাত বললেই সমস্যা। জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। জামাত হলো গিয়া এই জায়গায় জামাত অচ্যুত একদম। কারণ কি, 2 দিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তো উনি ঘোষণাটা দিয়েছেন, এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বলল। হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে হয় বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো, এটা উনার কথা না। আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই বিষয়টা নিয়ে, না উনি বলছিলেন, আমি একা না, আমি একা শুনি না, আমি শুনেছি, আমি ওনার হোটেল দেখা করতে গিয়েছি, এখানকার বিএনপির কিছু লোকজন ছিল, তারপরে কনক ভাই ছিল, উনি এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন। প্রথমে উনি করেছিলেন, তারপরে যেহেতু চট্টগ্রামে ওনার বাড়ি, চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন, তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না, এটা আমার মনে হয় আমার অফিসার যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন, সো তাকে দিয়ে আমরা একটা করলে এটা আরও বেশি হবে, মানে সারা দেশে এটা ছড়িয়ে। 25শে মার্চ ঢাকা শহর তো ফাঁকা, 26শে মার্চ ঢাকা শহর কিছুই নাই, কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, কোনো কর্মসূচি, কোনো পরিকল্পনা কিছুই নাই।